রঙিন চশমায় যে সৌন্দর্য দেখা যায় তা কতটুকু সত্য? দাবার চাল সময় মতো দিতে না পারলে যেমন রাজাকে রক্ষা করা যায় না, ঠিক তেমনি রাজনীতির মারপ্যাচে আটকে গেলে আর ফিরে আসা যায় না। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান রাজনীতির মারপ্যাচ। এই অনুষ্ঠানে আমরা ঘুণে ধরা রাজনীতির নানা জট খুলবার চেষ্টা করব, তবে রাজনীতির কঠিন সমীকরণ মেলাতে যাব না। আজকের অতিথি সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি যেখানে আছেন, যে অবস্থাতে আছেন, আমরা সেখানে যাব, তার সাথে কথা বলবো এবং তাকে রাজনীতির মারপ্যাচে আটকাবার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি রাজনীতির মারপ্যাচে। আপনাকে স্বাগত। আপনি বাংলাদেশের অন্যতম একটি ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শীর্ষ পদে ছিলেন। শিবির এই কথাটা শুনলেই মানুষ একটু আর চোখে তাকাতো একটা সময়। অন্তত আওয়ামী লীগ শিবিরকে সেরকম একটা ওইরকমভাবেই পরিচয় করবার চেষ্টা করেছে গত 15 বছর। এই সময়টা আসলে কেমন ছিল আপনার? আমি শিবির থেকে বিদায় নিয়েছি 2010 সালের 18ই জানুয়ারি। তখন মাত্র আওয়ামী লীগ সরকারের বয়স 1 বছর। তখনও আওয়ামী লীগ সরকারের এই দানবীয় চরিত্র দেখতে পাইনি আমরা। একটা দুইটা ঘটনা শুধু দেখেছিলাম। তার মধ্যে একটা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের একজন সহপাঠী শরীফুজ্জামান নোমানীকে মেরে ফেলা হয়। এটা আমি খুব কাছ থেকে দেখেছি। তখন আমি কুষ্টিয়ায় ছিলাম। কুষ্টিয়া থেকে আমাকে বলা হয়েছে যে খুব দ্রুত রাজশাহী যেতে হবে। আমি রাজশাহী গিয়েছি, গিয়ে তার ডেড বডি দেখেছি, যে তার মাথাটা দ্বিখণ্ডিত হয়ে যায়। এবং ওই সময়ে মাত্র অত্যাচার নির্যাতনের রাস্তা ওপেন হচ্ছিল। শিবিরের রাজনীতিতে আসলে কেন আসলেন? শিবিরের একটা জেনুইননেস আছে, এটা কেউ হয়তো ওইভাবে দেখতে পায় না বাইরে থেকে। এটার ইন্টারনাল বিউটি আছে। এই বিউটিটা আসলে অ্যাট্রাকটিভ। কেমন বিউটি? ফার্স্ট বিউটি আই ফাউন্ড, আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ছিলেন একজন মানুষ। তার নাম ছিল FKM শাহজাহান। তিনি এখন লন্ডনে থাকেন। তিনি এখন ব্রিটিশ সিটিজেন, সিলেটে বাড়ি। আমরা দেখতাম এই ভদ্রলোক ভোর 4টার সময় উঠে 4:30, 5টা হলে হলে গিয়ে মানুষকে ডাকতেছে ফজরের নামাজের জন্য। দ্যাট ওয়াজ ভেরি অ্যাট্রাকটিভ এ টিচার। আই কুডন্ট জাস্ট ফরগেট ইট। একদিন আমাকে আমার পায়ে একটা দড়ি বাঁধল। দড়ি বেঁধে রহমান হলের একটা জানালার মধ্যে দড়ির এক মাথা বেঁধে রাখলো। বেঁধে রেখলে বলল যে তুমি তো ফজরের নামাজ কাজা করো, আমি তোমাকে এসে দড়ি দড়ি যখন টান দিব তখন ভাববা যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে। সত্যি সত্যি 4:30, গরমের দিন 4:30, 4:45টার সময় হঠাৎ করে দেখতাম পায়ে টান লাগতেছে। এর মানে শাহজাহান ভাই ডাকতেছে। সো এই যে বিউটি, এই বিউটি রাজনৈতিক ফোকাসে বুঝতে পারবে না, পলিটিক্যাল ফোকাসে এটা কেউ দেখতে পাবে না। এই যে শিবিরের লোকদের আরেকটা বিউটি আছে সাংঘাতিক, সেটা হলো ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি। আমি এটা এমন দেখেছি যে শিবিরের বড় বড় নেতাদেরকে কয়েক টাকা ডিফালকেশনের জন্য, এদিক সেদিকের জন্য বড় আকারে জবাবদিহিতার মুখে পড়তে হয়েছে। এবং নো ম্যাটার কে কোন পদ হোল্ড করে, কোথায় হোল্ড করে। আমি তখন অবাক হতাম। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ছিলাম, আমার স্বাক্ষরে লক্ষ লক্ষ টাকা ওঠানামা করত। আমরা কোচিং সেন্টার চালাতাম, কিন্তু আমি সচক্ষে কোনো দিন দেখি নাই 2 টাকা এখান থেকে কেউ তসরুফ করেছে, করার সাহস করেছে, এটাও দেখিনি। এবং আমার আগে যারা ছিল, আমার পরে যাদেরকে দেখেছি, কমিটিতে যারা ছিল, এই টাকাটা ডিসবার্স করার জন্য কমিটি আছে। এই যে একটা বিউটি, এই বিউটিটা সত্যিকার অর্থে কেউ যদি ভিতর থেকে দেখতে পাইতো তাহলে মানুষ মনে করতো রাষ্ট্রটা এরকম হওয়া উচিত। এটা তারা দেখতে পায়। আইনজীবী হওয়ার পেছনের গল্পটা কি? কেন আসলে এত পেশা থাকতে? আপনি তো ছাত্র শিবিরের রাজনীতি করেছেন, চাইলে ওইভাবে জামাত ইসলামে এসে পরিপূর্ণভাবে রাজনীতির সাথেই যুক্ত হতে পারতেন, বা অন্য আরও অনেক পেশা আছে সেই পেশায় যেতে পারতেন। কোনো বিশেষ ব্যক্তি দ্বারা কোনো অনুপ্রেরণা আছে কিনা, বা কেন আসলে আইন পেশায় নিজেকে যুক্ত করলেন?
সত্যি কথা বলে দিই, আগে হয়তো এভাবে বলা হয় নাই। 1976 সালে আমাদের বাড়িতে 8 মার্ডার হয়, যে মার্ডারটার কোনো বিচার হয়নি। আমার বাবা, আমার মা, আমার দাদি, চাচা, ফুপু, তাদের কাছ থেকে আমরা এগুলো গল্প শুনেছি। কোনো এক রমজানের রাতে তারাবির নামাজ চলা অবস্থায় ব্রাশ ফায়ার করে 8 জন লোককে মেরে ফেলা হয়। ওই অঞ্চলে এটা বড় ভালো করে পরিচিত 8 মার্ডার নামে। এবং ওই মামলাটার বিচার হয়নি, আজ পর্যন্ত বিচার হয়নি, তদন্তও হয়নি। এটা আমরা যখন গল্প শুনতাম না ছোটোবেলা, মনের ভিতরে এক ধরনের জেদবোধ কাজ করত যে আইনজীবী হতে হবে, আইন পেশায় যেতে হবে, এটা দেখতে হবে, এর শেষ কি এটা বুঝতে হবে। আমার একটা ফুপু ছিল, অল্প বয়স, শিশুকালই তাকে ওখানে। আমার এক চাচাতো দাদা ছিল, যার 2 পা, হাঁটতে পারতেন না, উনি হুইল চেয়ারে চলে হাঁটতেন। তখন তো হুইল চেয়ার ছিল না, হাতের উপর ভর করে হাঁটতেন। তিনি ক্যাশিয়ারের ভূমিকা পালন করতেন, সবসময় বসে থাকতেন দোকানে। তাকেও মেরে ফেলা হয়। কারি মধুমিয়া নামে এক কারি সাহেব ছিলেন, আমার আরেক দাদা, তার বাড়ির উঠানে এক তারাবির নামাজের সময় এই ঘটনা ঘটে। তো এইগুলো আমরা ছোটোবেলা শুনতাম, আর মনের ভিতরে এক সময় এক ধরনের স্বপ্ন বুনতাম, আইনজীবী হব, আইনজীবী হলে কোনো একদিন এই বিষয়টা তোলা হবে। এরপরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট দিলাম, আর অ্যাডমিশন টেস্টের সিরিয়াল হলো 35। যে জেদ নিয়ে লাভ পড়লেন, সেটার কি করতে পারলেন? সেটার আর কিছুই হলো না, কারণ সেটার যে বাস্তবতা এবং যে সামাজিক অবস্থান, সেই অবস্থান এবং পারিপার্শ্বিকতার কারণে আমরা সেটাকে নিয়ে আর ঘাটাঘাটি করতে চাইনি। ফরগেট অ্যান্ড ফরগিভ। একটা অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের প্রায় 8 মাস অতিবাহিত হয়ে গেছে এরই মধ্যে, কিন্তু এখনও জামায়াতে ইসলামের নিবন্ধন পাওয়া যায়নি। এত আসলে বিলম্ব কেন হচ্ছে জামাতের নিবন্ধন পেতে? এটা আসলে আমরা প্রপার আইনি প্রসিজিওরে কাজটা করতে চেয়েছি। আমরা চাই নাই আইনের কোনো পদ্ধতিকে ভায়োলেট করে জামাত ইসলামী নিবন্ধন পাক। এটা করতে গিয়ে আপনারা জেনে থাকবেন যে আগের আমলে মামলাটা ডিসমিস হয়ে যায়, ডিসমিস ফর ডিফল্ট। ফলে আমরা এসে এখন দরখাস্ত দিয়ে আগে মামলাটা জীবিত করতে হয়েছে, একটা ডিফল্ট কেসকে লিস্টে আনতে হয়েছে, অর্থাৎ একটা মরা গাছকে আগে জীবিত করতে হয়েছে। জীবিত করার পরে আপিল শুনানি শুরু হয়েছে পত্র পল্লবে প্রস্ফুটিত হওয়ার জন্য। এটা হলো রেজিস্ট্রেশন প্রসেস। কিন্তু মামলাটা মরে গিয়েছিল, আমরা তখন যাইনি। কোনো একটা অবরোধের দিনে সিনিয়র আইনজীবী জনাব এজে মোহাম্মদ আলী কোর্টে যেতে পারেননি। তৎকালীন কোর্ট এটাকে ডিসমিস ফর ডিফল্ট করে দেয়। এই জন্য এখানে 2টা স্টেজ পার হতে হচ্ছে। একটা হলো ডিসমিস ফর ডিফল্টকে জীবিত করতে হচ্ছে, এটা একটা লম্বা প্রসেস। আবার এই মামলাটা পূর্ণাঙ্গ আপিল শুনানি করে রায় নিতে হচ্ছে, এটা আরেকটা সেকেন্ড প্রসেস। আমার বিবেচনায় আমরা প্রপার আইনি প্রসেসের মধ্যে আছি, প্রপারলি হচ্ছে। আমি এটাকে ডিলে বলবো না। আমি মনে করব যে জামাত ইসলামী এই প্রক্রিয়ায় যে নিবন্ধনটি পাবে, এটা হবে সবচাইতে বেশি টেকসই এবং উচ্চ আদালত কর্তৃক একটা ভার্ডিক্টের ভিত্তিতে ফুল বিতর্ক রাখতে চান না? কোনো বিতর্কে আমরা রাখতে চাই না। আগামী 1 জুন এই মামলার রায়ে কি প্রত্যাশা আপনাদের? আসলে আমি প্রত্যাশা করি ইনশাল্লাহ জামাত ইসলামী তার নিবন্ধন ফিরে পাবে। আমি এটাও প্রত্যাশা করি নিবন্ধনের সাথে সাথে জামাত ইসলামের একটি প্রতীক আছে, দাঁড়িপাল্লা প্রতীক। এই ক্ষেত্রেও নির্বাচন কমিশন পজিটিভ স্টেপস নেবেন। আপনাদের প্রতীক দাঁড়িপাল্লা এবং সুপ্রিম কোর্টের প্রতীক দুটো একই রকম প্রতীক, সে কারণে আসলে কতটুকু সম্ভাবনা দেখছেন যে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে? সুপ্রিম কোর্টের প্রতীক দাঁড়িপাল্লা, এই জন্যই জামাত ইসলামী দাঁড়িপাল্লা ব্যবহার করতে পারবে না। এটা একটা লেইম এক্সকিউজ। বাংলাদেশের জাতীয় যে সিম্বল আছে, এখানে দেখবেন ধানের শীষ আছে, তো বিএনপির সিম্বল ধানের শীষ হলো কী করে? নৌবাহিনীর যে সিম্বল আছে, এখানে দেখবেন ঈগল আছে,
তো এই ইগল সিম্বল বাংলাদেশের ইলেকশন কমিশনেও একটা আছে। তারপরে এই দাঁড়িপাল্লা সুপ্রিম কোর্টের সিম্বল হয়েছে 1972 সাল থেকে। জামাত ইসলামী তা ব্যবহার করছে তারও বহু পূর্ব থেকে। এবং এই যে সিম্বলটা, এই সিম্বল কি করে, এই সিম্বল দিয়েই তো জামাত ইসলামী ইলেকশন করেছে, এই সিম্বল দিয়েই তো পার্লামেন্ট মেম্বার হয়েছে, এই সিম্বল দিয়েই তো সরকার গঠন করেছে। সো এখন কি করে 12ই ডিসেম্বর 2016-তে ফুল কোর্ট সভার একটা রেজলিউশন হয় তৎকালীন প্রধান বিচারপতি জনাব এস.কে. সিনহার নেতৃত্বে, সেখানে একটা মিসসেলেনিয়াস এজেন্ডা আসে, বিবিধ এজেন্ডা। এই বিবিধ এজেন্ডায় তারা বলেছেন যে এটা আর কেউ ব্যবহার করতে পারবে না। ইলেকশন কমিশনকে রিকোয়েস্ট করেছেন কেউ কাজ যেন অ্যালট করা না হয়, কেউ যদি করে থাকে এটা যেন বাতিল করা হয়। আমরা তো বলেছি এটা কমপ্লিটলি অসৎ উদ্দেশ্য প্রণোদিত, এটা একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে ভিক্টিমাইজ করার একটা প্রসেস, এটা অ্যালাউ করতে দেওয়া যাবে না। এটা ডেমোক্রেটিক প্রিন্সিপাল নয়। ডেমোক্রেটিক প্রিন্সিপালে পার্টির তার নিজস্ব সিম্বল অতপ্রতভাবে জড়িত। এটা তাদের ছিল, এমন না তারা নতুন করে নিচ্ছে। যা তাদের ছিল তা সুপ্রিম কোর্ট ব্যবহার করছে, এই কথা বলে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না, কারণ পার্টি ওই সিম্বলেই পরিচিত হয়েছে। তাহলে এটা কি আবার ফুল কোর্ট সভায় আবার উপস্থাপন হতে হবে? এ ব্যাপারে মত পার্থক্য আছে। কেউ বলছেন যে এটা আবার ফুল কোর্ট সভা কর্তৃক, হোয়াট ওয়াজ ডান ইট মাস্ট বি আনডান। কেউ কেউ বলছেন যে সুপ্রিম কোর্ট যদি অবজারভেশন দেন তাহলে ইলেকশন কমিশন দিতে কোনো বাধা নেই। সম্প্রতি সরকারের একজন উপদেষ্টা বলেছেন স্বাধীনতা বিরোধীদের ক্ষমা চাইতে হবে, এর আগে দেশের রাজনীতি করার সুযোগ নেই। স্বাভাবিকভাবেই বোঝা যায় যে এটি তিনি জামাতকে উদ্দেশ্য করেই বলেছেন। আপনার কাছে কি মনে হয় যে ৭১-এর ভূমিকার জন্য জামাতে ইসলামের কি জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত? আমি তো মনে করি উপদেষ্টা সাহেব যে কথা বলেছেন এটা তার একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। হয়তো অন্য কোনো একটা ডিফিকাল্টিতে আছেন, যে ডিফিকাল্টিকে ম্যানেজ করার জন্য তিনি আরেকটা এসকেপ গোট রাস্তা খুঁজছেন আর কি। জামাত ইসলামী তার অ্যাসেসমেন্ট প্রক্রিয়ার মধ্যে তার নিবন্ধন, এটিএম আজহার সাহেবের যদি কোর্ট খালাস দেয় খালাস, এর পরিপ্রেক্ষিতে জামাত ইসলামী জাতির সামনে কী ধরনের বক্তব্য তুলে ধরবে এটা জামাত উইল ডিসাইড। বাট আই হোপ, এটা আমার প্রত্যাশা আশা, নিশ্চয়ই জামাত ইসলামী আগের যে কোনো সময়ের তুলনায় স্মার্ট পলিটিক্স করবে, যেটা ইনক্লুসিভ হবে, সকলকে সম্মিলিত হইতে হবে। এবং জামাত ইসলামী ইতোমধ্যে ঐকমত্য কমিশনে যে ধরনের পলিটিক্যাল রিফর্মের প্রপোজাল দিচ্ছে, দিস অল আর প্রোগ্রেসিভ রিফর্ম এজেন্ডা। ফলে জামাত নেক্সট স্ট্র্যাটেজি যা হবে, এই দুই বড় বড় ইভেন্ট শেষ হয়ে যাওয়ার পরে আমার ধারণা অনেকের অনেক কথারই উত্তর সেখানে থাকবে। দ্যাট উড বি রিয়েলি ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেটিভ। ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপি, এটিকে জামাতের বি টিমও অনেকে বলছে বা বলেছে, কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখছি যে এনসিপির সাথে জামাতের কেন যেন একটু দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। এটা কি আসলে দূরত্ব নাকি রাজনৈতিক কোনো কৌশল? দেখেন, এনসিপির যে প্রক্রিয়া রাজনৈতিক দল হয়েছে এটা একটা ন্যাচারাল প্রসেস। তারা একটা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, সেখানে দেশের বড় বড় পলিটিক্যাল পার্টি পার্টিসিপেট করেছে, রাইট লেফট সকলেই পার্টিসিপেট করেছে। এর মধ্য দিয়ে তারা একটা রাজনৈতিক দলের জন্ম দিয়েছে। এই ঘটনাটা ঘটার বেশি দিন হয়নি, 5-7 মাসের ভিতরে এগুলো হয়েছে। তার এজেন্ডা হবে, তার কনস্টিটিউশন হবে, সে এজেন্ডা পারসিউ করবে। কোথাও জামাতের সঙ্গে মিলবে, কোথাও মিলবে না, কোথাও বিএনপির সঙ্গে মিলবে, কোথাও মিলবে না, কোথাও সরকারের সঙ্গে মিলবে, কোথাও মিলবে না। তো কোনো একটা এন্টিটিকে যখন বিচার করতে হয় তখন তার 1-2টা ইভেন্ট দেখে বিচার করলে বিচারক বিপদে পড়বে। তো এনসিপি, জামাত, বিএনপি এবং সরকার এর মধ্যে কিছু কিছু তো মিলবেই, কিছু কিছু তো অমিল হবে, হচ্ছে তো। তো এটার বিচার করাটা ইটস নট ইজি উইদিন দিস ভেরি শর্ট টাইম। আর জামাত ইসলামের বি টিম এই কথা যারা বলছেন, আমার ধারণা তারা জামাত সম্পর্কেও ধারণা কম। সেকেন্ড হলো এনসিপি সম্পর্কে তাদের আরও গভীরভাবে বোঝার প্রয়োজন রয়েছে। এটা নট দ্যাট মাচ ইজি জব। বাংলাদেশের পতিত সরকার প্রধান শেখ হাসিনা, তিনি এখন ভারতে অবস্থান করছেন। আমার কাছে কী মনে হয় যে শেখ হাসিনাকে আদৌ কি আসলে দেশে ফিরিয়ে আনা সম্ভব? বাস্তবতা আসলে কি বলছে? ওনার পক্ষে ফিরে আসাটাও আমি মনে করি ডিফিকাল্ট, ওনাকে ফিরিয়ে নিয়ে আসাটাও আমি মনে করি ডিফিকাল্ট। সাম্প্রতিক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে।
অনেকে বলছে যে আওয়ামী লীগের এখনো বাংলাদেশে প্রায় 30% উপরে সাপোর্টার আছে। আওয়ামী লীগ এই নিষিদ্ধ হওয়ার ফলে আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারছে না, সেটি বলাই যায়। তাহলে আসলে এই সাপোর্টারদের কি হবে বা পরবর্তীতে কি অবস্থা তৈরি হতে পারে? It is $1 million question. That is what is very difficult question in Bangladeshi politics. আওয়ামী লীগ 10% লোক করুক, 20% লোক করুক, 30% লোক করুক, they are involved. Many of them are indoctrinated. আওয়ামী লীগ is not only a political party, এটা একটা আইডিওলজিও বটে। So it is a very difficult job. যে আপনি আমি ব্যান করে দিলাম তাতেই সব ঠিক হয়ে গেল, নট দ্যাট মাচ ইজি। যাদের মনের ভিতরে আইডিওলজি লালন করে তাদের মধ্যে ফ্যাসিনেশন থাকবেই। তবে পলিটিক্যাল পার্টি হিসেবে আমি মনে করি আওয়ামী লীগ ইজ ইন ডিফিকাল্টিটা তাদের মিস্টেক এই কারণে হয়েছে। তারা আগের এই আন্দোলনকে, ছাত্রদেরকে ডিল করার ক্ষেত্রে কিংবা ইলেকশনগুলো করার ক্ষেত্রে তাদের আরও লিবারেল ভূমিকা রাখা উচিত ছিল। তাদের উচিত ছিল 2014 সালে, 18 সালে, 24 সালের ইলেকশনে পার্টিসিপেটরি ডেমোক্রেসির লাইনে থাকা উচিত ছিল। আমি তখন আওয়ামী লীগের বহু নেতৃবৃন্দের সঙ্গে আমার পরিচয় ছিল যারা সুপ্রিম কোর্টে ওকালতি করে, ইভেন মিনিস্টার হয়েছে পরে অনেকেই। তাদের সঙ্গে আমি প্রায় মৃদুমন্দ ঝগড়া করতাম যে আওয়ামী লীগ এত বড় একটা রাজনৈতিক দল, সকল ইলেকশন প্রসেসের মধ্যে তারা ছিল, তারা কেন এখন ইলেকশন প্রসেস নষ্ট করতে যাচ্ছে? তারা দাবি করে তারা রাইট টু ভোট এস্টাবলিশ করার জন্য সংগ্রাম করেছে, তো তারাই দেখি এখন ভোট যেন মানুষ দিতে না পারে সেই জন্য সকল ব্যবস্থা করছে, ইলেকশন কমিশন মেকানিজম করছে, কেউ যেন ভোটে না আসে এই ব্যবস্থা করছে। ওয়াই আর দে সো অ্যাফ্রেড অফ? তো তাদের কাছে এগুলোর কোনো আনসার ছিল না। ফলে আজকে আওয়ামী লীগের যে দশা, এটা তাদের নিজের হাতের কামাই। এটা অন্যদের জোর জবরদস্তি শক্তির কারণে হয়নি, তাদের মিস্টেকের কারণে হয়েছে, তাদের একদেশদর্শিতার কারণে হয়েছে, একগুয়েমির কারণে হয়েছে। ইভেন দেখবেন আওয়ামী লীগের এত বড় সাপোর্ট বেজ, অনেকেই এই বিষয়ে সমালোচনা করে যে আমাদের আন্দোলনে তো আওয়ামী লীগেরও অনেক, যারা আওয়ামী লীগ করে কিন্তু এই আন্দোলনে কিন্তু অনেক আওয়ামী লীগের কর্মীরা, ছাত্রলীগের নেতারা পদত্যাগ করেও আন্দোলনে যুক্ত হয়েছে। তো আওয়ামী লীগের যারা অভ্যুত্থান বিরোধী ছিল, অভ্যুত্থানের পক্ষেও তো কিছু মানুষ ছিলেন না। এখানে যেটা হচ্ছে, হ্যাঁ আপনি সত্যি বলেছেন, আমি নিজেও তো দেখেছি আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে আওয়ামী লীগের অনেক লোকেই সশরীরে রাস্তায় নেমে সরকার বিরোধী আন্দোলনে জয়েন করেছেন। আওয়ামী লীগের সবচাইতে বড় ফেইলার, তার এত বড় জনগোষ্ঠীকে সে তার সাথে নিতে পারেনি, না 24 নির্বাচনের সময় নিতে পেরেছে। অনেক ক্রিটিক ভিতর থেকে তারা করেছে, অনেক ক্রিটিক তারা সহ্য করতে পারেনি। তারা অনেকেই লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাসী ছিল, তাদের মধ্যে অনেকেই ছিল যারা ক্রিয়েটিভ ইনোভেটিভ আইডিয়ার ভিত্তিতে ডেমোক্রেসি ফাংশন করুক, পার্লামেন্ট ফাংশন করুক, জুডিশিয়ারি ফাংশন করুক, তারা চাইতো, কিন্তু তারা মুখ খুলে বলতে পারতো না। তারা হার্ট হয়েছে, তারাও সে আন্দোলনে জয়েন করেছে। তো তাদের সামনে অল্টারনেটিভ কি ক্রিয়েট হবে আগামীতে, কোন দল কেমন রাজনীতি করতে পারবে, কারা ইনক্লুসিভ পলিটিক্স করবে, কারা ইনক্লুসিভ পলিটিক্স করতে পারবে না, আওয়ামী লীগের রিটার্নটা কী করে হবে, এইভাবে হবে নাকি অন্যভাবে হবে, কত বছর পরে হবে, জেনারেশন চেঞ্জ হবে নাকি, আইডিয়াস কি চেঞ্জ হয়ে যাবে, শেখ পরিবারের লিডারশিপের কি হবে, এই যে কতগুলো ইফস বাটস, এগুলো দিয়েই তার ভবিষ্যৎ ডিটারমিন হবে। কিন্তু সেকেন্ড বড় প্রশ্ন, ভোটাররা কী করবে? সে ফর এক্সাম্পল 2026-এ ভোট হলো, এই ভোটে তো তাদেরও ভোট দেওয়ার রাইট আছে, যে আওয়ামী লীগ সমর্থক ছিলেন তারও ভোট দেওয়ার রাইট আছে। এটা একটা বড় মেরুকরণের প্রশ্ন যে এই ভোট কোন দিকে আসলে মোড় নেবে, কাদের দিকে ঝুঁকবে, কোন প্রার্থীর দিকে কিংবা কোন দলের দিকে ঝুঁকবে। সেই ক্ষেত্রে এখানে একটা বড় ধরনের ক্যালকুলেশন সকল পার্টিরই করা উচিত বলে আমি মনে করি। মানে এখন পার্টিগুলোর আসলে অ্যাক্টিভিটিসের উপরে নির্ভর করছে যে এরা আসলে কোন দিকে ঝুঁকবে। হ্যাঁ, তার মধ্যে ইনোসেন্ট লোকেরা কী করবে? 10, 15, 16 বছরে জামাত ইসলামীর লোকদের বাড়িতে, কার বাড়িতে খাটের নিচে কি আছে এটাকেও সরকার সহ্য করে না। বাড়িতে বসে মানুষ খাওয়া দাওয়া করছে, বলছে এটা নাশকতার পরিকল্পনা করছে। বাড়িতে বসে লোকেরা তার নিজের আত্মীয় স্বজন নিয়ে কথা বলছে, বিয়ের আলাপ করছে। আমি এরকম কেস করেছি, বিয়ের বরযাত্রী গেছে, গিয়ে আলাপ হচ্ছে, সেখান থেকে ধরে নিয়ে এসে বলছে যে সরকার বিরোধী করছে। এক্সকারশনে গেছে নৌকায়, সেখান থেকে ধরে নিয়ে আসছে, বলছে যে এরা সব হলো এই করছে। তো তা থেকে শেষ হয়ে গেছে? না, ইটস নট দ্য ফ্যাক্ট।
ফলে আপনার স্ট্র্যাটেজি হওয়া উচিত আইডেন্টিফাই কালপ্রিটস, ট্রিট দেম অ্যাকর্ডিং টু ল, আইনের মাধ্যমে তাদেরকে ট্রিট করেন, বাট জেনারেল পিপল দে শুড বি অ্যাকোমোডেটেড। অভ্যুত্থানের আসলে যে চেতনা ছিল সেটাকে আসলে ছাত্ররা ধরে রাখতে পেরেছে। হঠাৎ করে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যেও অনৈক্য দেখা দিয়েছে, এক দল অন্য দলের বিষাদগার করছে। এই অনৈক্য সৃষ্টি কেন হচ্ছে আসলে? এটা তো ন্যাচারাল। আমি তো এটাকে কেন মনে করি না, আমি কেন অনৈক্য হবে না এটাই আমি ভাবি মাঝে মাঝে। দিস ইজ কোয়াইট ন্যাচারাল। অভ্যুত্থানের সময় যারা একসাথে হয়েছিল ফর এ পার্টিকুলার পারপাস ওয়াজ ডান, পারপাস অবটেইন করা হয়েছে, উদ্দেশ্য অর্জন করা হয়েছে। এখন কি হবে? প্রতিটা পলিটিক্যাল পার্টি হ্যাজ ইটস ওন পলিটিক্স। বিএনপি হ্যাজ ইটস ওন পলিটিক্স, জামাত ইসলামী হ্যাজ ইটস ওন আইডিয়া অ্যান্ড ফ্যাশন, এনসিপি হ্যাজ ইটস ওন আন্ডারস্ট্যান্ডিং, leftist party has their own interest. সেম থিং চরমনার পীর, সেম থিং হেফাজতে ইসলামী। দেখবেন এজেন্ডাগুলোই ডিফারেন্ট। এই যে এজেন্ডাগুলো ডিফারেন্স করে মুক্ত পরিবেশে তারা তাদের কথা বললে কনফ্লিক্ট হবে, এটা কি কোয়াইট নর্মাল না? আমি তো মনে করি দিস ইজ কোয়াইট নর্মাল, এবং এটা থাকাটাই দরকার। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে, যেহেতু সরকার বলেছে যে কিছুদিনের মধ্যেই তারা জুলাইয়ের যে সনদ সেটি প্রকাশ করবে, আপনার কাছে কি মনে হয় যে সামনে জাতীয় কোনো সরকারের কোনো সম্ভাবনা দেখছেন কিনা? আই ডোন্ট সি এনি সাচ যে কোনো ন্যাশনাল গভর্নমেন্ট হবে কিনা, কিন্তু আমি মনে করি যে জুলাই সনদ দ্বারা আগেই ঘোষণা করা দরকার ছিল। ইট ইজ টু লেট, বাট ইট ইজ লেট দেন নেভার। ইট ইজ গুড দ্যাট ইজ লেট দেন নেভার। তাহলে খুব কুইকলি এটা করা উচিত। আমি বলবো এই সাইন করা চার্টারটার অধীনে নির্বাচন করা, অতীতের সংবিধানের অধীনে নয়। অতীতের সংবিধানে বাংলাদেশে ইউনিক। তাহলে কি আগের সংবিধান বাতিল হয়ে যায় না যদি এই সংবিধানের অধীনে নির্বাচন বা এই সনদের অধীনে নির্বাচনের কথা বলেন? এছাড়া তো উপায় নাই। যেমন ধরেন আপনি এখন একটা পার্লামেন্ট আছে না, সকলে এগ্রি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। তো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সিস্টেম তো এখন নাই। তা আমরা সবাই এগ্রি করলাম, চার্টারে সাইন করলাম, আপনিও করলেন, আমিও করলাম, সকলেই করলো। করার পরে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের অধীন ইলেকশন হওয়া উচিত না? নাকি আবার সেই এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের অধীন? তা যদি আবার এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের অধীন ইলেকশন হয়, তাহলে হোয়াট উড বি দ্য রিফর্ম? দ্য রিফর্ম প্রসেস উইল বি এট স্টেক। বিএনপি যে আর্গুমেন্ট করছে যে তারা ঐকমত্য কমিশনের ঐকমত্য চার্টারের মধ্যে স্বাক্ষর করবে, ইলেকশন হবে ইউনিক্যামেরাল সিস্টেমে, এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। তাদেরই কিন্তু প্রপোজাল এটা, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। নতুন কক্ষ গঠন হবে, এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্টে যারা 2/3 মেজরিটি পাবে তারা এসে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের এই বিধান পাশ করবে। তার মানে পরবর্তী 5 বছর পরে যে নির্বাচন হবে সেই নির্বাচনে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। তাহলে সংস্কারের কী হলো? তা তো হলো না। ফলে আমি মনে করি ঐকমত্য কমিশনের চার্টারে স্বাক্ষর করা উচিত, এই চার্টারটা এগ্রি করা উচিত সবাই, এই চার্টারে লিখিত পদ্ধতিতে ইলেকশনে অংশগ্রহণ করা উচিত, আগের পদ্ধতিতে নয়। ধন্যবাদ আপনাকে রাজনীতির মারপ্যাচে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন আলোচনা অনুষ্ঠান রাজনীতির মারপ্যাচ। আমরা আগেই বলেছিলাম আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজনীতির কঠিন সমীকরণ মেলাতে যাব না, কেবলমাত্র রাজনীতির এপাশ ওপাশ খুঁজবার চেষ্টা করব। আবারও কথা হবে অন্য কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, রাজনীতির মারপ্যাচের সঙ্গেই থাকবেন।